প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি কাইফিয়া আজমিরা, মেকানিক্যাল টেকনোলজি ও পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বলতেছি। আশা করি এই করোনাকালীন সময়ে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ফ্যামিলি এবং পরিবারের আত্মীয়-স্বজন যারা আছে সবাই সুস্থ আছে, ভালো আছে। সবাই একসঙ্গে সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনাই করি। তো আমরা অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আর আমাদের আজকের বিষয় এবং আজকের সাবজেক্ট হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, যার সাবজেক্ট হচ্ছে 67064। আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে যৌগিক দ্বন্দ্বের পীড়নের ব্যাখ্যা। ফার্স্টে যে আমাদের যৌগিক দ্বন্দ্বটা কি? যৌগিক দ্বন্দ্ব বলতে বোঝা যাচ্ছে যেখানে দুটো ম্যাটেরিয়ালস থাকবে, সেটা দুটো বা দুইয়ের অধিক হতে পারে, অর্থাৎ দুই বা দুইয়ের বেশি ম্যাটেরিয়ালস যেখানে থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে যৌগিক দ্বন্দ্ব। কথা এই যে একটা পেন দেখতেছি আমরা, এর ভিতরে এই যে পেনের যে এই অংশটাকে দেখতেছি, বাইরের অংশটা একটা ম্যাটেরিয়ালস দিয়ে করা এবং ভিতরে আমাদের আরেকটা ম্যাটেরিয়ালস যুক্ত আছে। ভিতরে আমরা দেখতেছি আরেকটা ম্যাটেরিয়ালস। তাহলে এই যেটা এই ক্ষেত্রে এটা দুটোর অধিক হতে পারে, যে দুইটাই থাকতে হবে তেমন কোনো কথা না, দুইয়ের বেশি হতে পারে। সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো হচ্ছে যৌগিক দ্বন্দ্ব। যৌগিক দ্বন্দ্বের ক্ষেত্রে কি কি হতে পারে বা কি হতে পারে আমরা আজকে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তো আমরা যাই ফার্স্টে যে যেটা বলছি যে ধরি যে মনে করি এই যে দুইটা দ্বন্দ্ব, একটা হচ্ছে কপার এবং আরেকটা হচ্ছে স্টিল, একটা তামা এবং আরেকটা স্টিল। এখানে আমরা যদি পি লোড প্রয়োগ করি, যদি পি লোড দেই, পি হতে পারে, সেটা ডাব্লিউ হতে পারে, আমরা যেটা দিয়ে সূচিত করি। আমাদের বইয়ে ডাব্লিউ দেওয়া আছে, সেই জন্য আমি ডাব্লিউ দিয়ে সূচিত করলাম। এই ক্ষেত্রে এখানে যদি আমি ডাব্লিউ লোড দেই, সেই ক্ষেত্রে কি আসবে? এই দ্বন্দ্বের উভয়ই কিরণ এবং বিকৃতি দুইটাই তৈরি হবে। এই দ্বন্দ্বটা অবশ্যই কিরণ এবং বিকৃতি দুইটাই উৎপন্ন হবে বা দুইটাই তৈরি হবে। সেই ক্ষেত্রে কি হবে? কিরণ এবং বিকৃতি কিন্তু সমান হবে। যেহেতু এটা যৌগিক দ্বন্দ্ব, দুটোর ম্যাটেরিয়ালসের উপরে কিন্তু একই প্রভাব পড়বে, অর্থাৎ কিরণ এবং বিকৃতি দুটাই কিন্তু সমান হবে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা যদি তামার ক্ষেত্রে দেখি, তামার দ্বন্দ্বের ক্ষেত্রে আমরা কি দেখতে পারি? তামার দ্বন্দ্বের ক্ষেত্রে তাহলে এখানে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল আমরা লিখতে পারি এসি, অর্থাৎ যেহেতু তামার দ্বন্দ্ব সেই জন্য আমরা এসি দ্বারা সূচিত করলাম। ক্ষেত্রফল লিখতে পারি হচ্ছে এসি। আর মডুলাস অফ ইলাস্টিসিটি এখানে আমরা লিখতেছি ইসি এবং কিরণ কি লিখবো? এসসি। যেহেতু তামার দ্বন্দ্বের ক্ষেত্রে, তাই তামার দ্বন্দ্বের ক্ষেত্রে এটা লিখলাম। আমরা তামাকে সি দ্বারা সূচিত করলাম, এটা হলো ক্ষেত্রফল। মডুলাস অফ ইলাস্টিসিটি এটা হচ্ছে পীড়ন। তাহলে এখান থেকে যায়, যদি এটা হয় তামার ক্ষেত্রে তামার ক্ষেত্রফল, মডুলাস অফ ইলাস্টিসিটি এবং পীড়ন যদি হয়, তাহলে আমরা পীড়ন সমান কি জানি? পীড়ন সমান জানি কি? S = W/A। তাহলে আমাদের তামার ক্ষেত্রে কাটবে কি? SC = WC/AC। এখান থেকে আমরা লিখতে পারি WC = SC/AC, তাই তো? এটা আমরা লিখতে পারি। একইভাবে এটা যদি তামার ক্ষেত্রে যায়, তাহলে স্টিলের ক্ষেত্রে একইভাবে স্টিলের ক্ষেত্রে আসবে একইভাবে সেম ভাবে স্টিলের ক্ষেত্রে আসবে এস, ইএস, এসএস। একইভাবে স্টিলের ক্ষেত্রফল, মডুলাস অফ ইলাস্টিসিটি এবং পীড়ন সেম ভাবে একইভাবে এইখানে সেই স্থানে সেম জিনিস আসবে। যেহেতু একটা স্টিল এবং আরেকটা কপার, সেজন্য জাস্ট এস এবং সি দ্বারা
সূচিত করা হচ্ছে। এটা গেল দুইটা দণ্ডের ক্ষেত্রে পীড়ন গেল, আমরা পীড়ন থেকে লোডটা আমরা বের করে দিলাম। তাহলে যদি এটা দুইটা দণ্ডের লোড হয় তাহলে আমাদের টোটাল লোড কত আসবে? টোটাল লোড কত হবে? W সমান WC প্লাস কি আসবে? WS, তাই তো? এটা গেল হচ্ছে টোটাল লোড। তো টোটাল লোড যদি হয় তাহলে আমাদের WC সমান কি ছিল? SC AC প্লাস WS সমান কি ছিল? SS AS, তাই তো? এটা ছিল, এটাকে আমরা এক নং সমীকরণ দ্বারা সূচিত করি। এটা গেল আমাদের পীড়ন, এখানে এটা গেল আমাদের পীড়ন, তাই তো? এখানে এটা আমরা একটু আলাদা করে লিখে রাখি যে SC SC প্লাস SS AS, এটা এক নং সমীকরণ। এটা গেল পীড়ন, পীড়নের ক্ষেত্রে। এবার যাই আমরা বিকৃতি, যেহেতু একই দণ্ডের ক্ষেত্রে যদি আমরা যৌগিক দণ্ডের ক্ষেত্রে যদি সেখানে কোনো লোড দেওয়া হয় তাহলে পীড়নের সাথে সাথে অবশ্যই বিকৃতিও হবে যে দণ্ডতা। তো সেই ক্ষেত্রে আমরা বিকৃতিটা লিখতে পারি কি? বিকৃতিকে আমরা কি দিয়ে সূচিত করব? ডেল বাই এম দ্বারা যদি করি তাহলে আমাদের আসবে কি? একসঙ্গে যদি তামার ক্ষেত্রে হয়, তামার ক্ষেত্রে আসবে কি? SC বাই EC, আর স্টিলের ক্ষেত্রে SS বাই ES, তাই তো? যদি এটা আমরা বিকৃতির ক্ষেত্রে অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে করি তাহলে বিকৃতি সমান সমান আসবে কি? এটা, তাই তো? এখান থেকে যদি SC এর মানটা বের করে নিই, SC বাই SS এর মান, SC সমান সমান আসবে তাহলে SS EC বাই ES, এটা ধরি 2 নং সমীকরণ। একইভাবে এখান থেকে আমরা SS এর মানটা বের করে নিই, SS এর মান কত আসবে? SS এর মান তখন তাহলে আসতেছে S এটা গেল 3 নং সমীকরণ। এই তিনটা সমীকরণ এখানে আমরা লিখে রাখি। এগারো তিনটা সমীকরণ। আশা করি তোমরা একটু বুঝতে পারছো। এখানে বোঝা মনে হয় কোনো সমস্যা নেই, আমি তেমন লিখবো না। যৌগিক দণ্ডের ক্ষেত্রে এরকম বিকৃতি বা এরকম বিকৃতি কোনটা কিভাবে আসবে তার জাস্ট আমরা মানটা বসাই দিব। এখন এইখানে দেখি যে এই যে আমরা এক নং সমীকরণ পাইছিলাম, যে এক নং সমীকরণ যেটা আমরা পাইছিলাম এটা ছিল হচ্ছে W সমান সমান। এখন এই এক নং সমীকরণে 2 নং এর মান যদি আমরা বসাই তাহলে কি হবে? এক নং সমীকরণে যদি 2 নং এর মান বসাই তাহলে এখানে কি আসবে? আমরা এক সমীকরণটা লিখে ফেলি SC SC প্লাস SS AS। তাহলে এক নং সমীকরণে 2 নং এর মান বসাচ্ছি, আমরা যদি এইটা বসাই তাহলে SC সমান সমান আমাদের কত ছিল? কি ছিল? SC EC ES ইনটু প্লাস SS AS, তাহলে আসতেছে এখন এটাকে
কমন নিয়ে নিই, একবার এসএসটা কমন নিয়ে নিই, কমন নেওয়ার পরে আমাদের থাকতেছে ইসি এস বাই ইএস প্লাস এস, তাই তো? এখন এসএস সমান থাকবে ইসি এসি প্লাস এস ইএস। এইখানে ছিল আমাদের সেটা এখন আমরা এটাকে একবারে লিখতে পারি। একটু তোমাদের করে দেই। দেখো যে এই যে আমাদের এসএস এর মান বের হয়ে গেছে। এইটা ছিল হচ্ছে মূল যে এসএস এর যে মানটা, সেই মানটা বের করার জন্য যে এখান থেকে ইকুয়েশন থেকে আমরা জাস্ট 1 নং সমীকরণে 2 নং এর মান বসিয়ে নেক্সট আবার একই ভাবে হবে হচ্ছে 1 নং সমীকরণে 3 নং এর মান বসিয়ে, যদি 1 নং সমীকরণে আমরা 3 নং এর মান বসাই তাহলে কিন্তু সেই জিনিসটাই আসবে যে 1 নং সমীকরণে আমরা 3 নং এর মান বসাই। এটা মুছে ফেললাম। এসএস টা থাকলো যে এসএস সমান ডাব্লিউ ইনটু এস ইসি এসি প্লাস এস ইয়েস, এটা ছিল। এবার আমরা কি করব, এই 1 নং সমীকরণে 3 নং এর মান বসাবো। সেম ভাবে w তিন নং এর মান এর মান এটা যদি আমরা করি তাহলে লাস্টে আমাদের যে আমরা এসএস এর মানটা ছিল এখানে আমরা যদি এসসি এর মান পাবো, তাহলে এসসি এর মানটা তখন কিন্তু আমি এই লাস্টের এই লাইনগুলো করলাম না, এই লাইনগুলো কিন্তু এসএস এর মানটা আসবে কি এসসি মানটা আসবে কি, তোমাদের একটা সহজ সূত্রটা মনে রাখার জন্য একটু সোজা করে দিচ্ছি। জাস্ট এখানে আসবে হচ্ছে ইসি চলে আসবে। এই জিনিসটা আসবে এসসির ক্ষেত্রে। এই সূত্রটা মনে রাখার একটা উপায় কি, এসএস এবং ইএস এর ক্ষেত্রে আমরা এসএস এর ক্ষেত্রে কি এটা পাইছি, আর এসসি এর ক্ষেত্রে আমি কি করলাম, এসসি এর ক্ষেত্রে এখান থেকে যে বাকি যেটা আছে তোমরা কিন্তু ইকুয়েশন সেভাবে করে বসায়, তারপরে কিন্তু আমরা কিন্তু এটা নেক্সট এটা পাইছি। আমি কিন্তু পরে এটা বসাইনি, জাস্ট মানটা বসানোর ক্ষেত্রেই বললাম যে এখানে 1 নং এ 3 নং সমীকরণের মান বসিয়ে হবে, 3 নং সমীকরণের মান বসিয়ে পাবো। তখন আমরা এসসি এর ক্ষেত্রে পাবো হচ্ছে w ইনটু ইসি ইএস ইসি প্লাস এস আর ইএস, একই জিনিস কিন্তু এখানে শুধু মডুলাস অফ ফ্লাক্সিবিলিটি এখানে আসছে,
স্টিলের ক্ষেত্রে স্টিলের যে কারণে আর এই কপারের ক্ষেত্রে কপারের এইটা এই সূত্র দুটো আমরা রেখে দিই। এই সূত্র দুটো কারণ আমরা যেহেতু একটা করলাম প্রমাণের যৌগিক দ্বন্দ্বের পীড়নের ব্যাখ্যাটা দেখলাম, এই এই ব্যাখ্যাটি করে আমাদের কয়েকটা ম্যাথ আছে। আমরা জাস্ট একটা ম্যাথ একটু দেখবো, যে আশা করি একটা ম্যাথ যদি দেখি তাহলে অন্য ম্যাথগুলো তোমরা পারবা। এই ম্যাথটা আসে পরীক্ষার সময় দেখে, এই ম্যাথটা আসে। তো আমরা এই ম্যাথটা একটু জানি, একটা ম্যাথ একটু দেখি, যার পরে এই সূত্রটা আমরা রেখে দিছি। তো আমরা ম্যাথে যাই, যে কি দিয়ে আছে একটি বৃত্তাকার আরসিসি কলামের ব্যাস 32 সেন্টিমিটার, কলামের কলামের ভিতর 6টি 6 মিলিমিটার ব্যাসের স্টিল রড আছে। কলামটি 3 বোর্ড করলে তাহলে স্টিল পীড়নের পরিমাণ এবং এটা হচ্ছে ম্যাথ, যে আমাদের ইতিহাসে কি একটি বৃত্তাকার আরসিসি কলামের ব্যাস 32 সেন্টিমিটার, কলামের ভিতর 6টি 6 মিলিমিটার ব্যাসের স্টিল রড আছে। কলামটির উপর পি লোড প্রয়োগ করলে কংক্রিটে 66 কেজি পার সেন্টিমিটার পীড়ন উৎপন্ন হয়। স্টিল রডে উৎপন্ন পীড়নের পরিমাণ এবং আরোপিত পি এর মান নির্ণয় করো। পীড়নের পরিমাণ এবং আরোপিত পি এর মান নির্ণয় করো। তো যে আমি এর আগের যে ক্লাস দুটো নিছি সেই ক্লাস দুটো কিন্তু আমি তোমাদেরকে চেষ্টা করছি যাতে তোমরা একটু ভালো করে বুঝো, যে আমি যে প্রমাণটা বা যেটা দেখাইছি তার উপরে কিন্তু একটা করে ম্যাথ করছি। আজকে এই যৌগিক দ্বন্দ্বের পীড়নের প্রমাণটা দেখানোর মূল একটা বিষয় হচ্ছে আমি এই ম্যাথটা যাব সেই জন্য। যৌগিক দ্বন্দ্বের পীড়নের যেটা সেটা ম্যাথ প্রমাণ বা এটা অত বেশি জটিল না, কিন্তু যার কারণে আমি হচ্ছে এটা করছি যে এই ম্যাথটা যাওয়ার জন্য। কারণ দেখো এখানে কিন্তু দিয়ে আছে কি যে আরসিসি কলামের ব্যাস এত সেন্টিমিটার, কলামের ভিতরে এত 6টি আর 16 মিলিমিটার ব্যাসের স্টিল রড আছে। কলামটির উপর পি লোড প্রয়োগ করলে কংক্রিটে দেখো যে কংক্রিট এবং হচ্ছে স্টিল দুইটা ম্যাটেরিয়ালস কিন্তু আছে এখানে, কিন্তু কংক্রিট এবং স্টিল দুইটা ম্যাটেরিয়ালস আছে। ফার্স্টে আরসিসি থেকেই বোঝা যায় স্টিল এবং কংক্রিট দুইটা ম্যাটেরিয়ালস কিন্তু আছে। তার মানে এখানে বুঝতে হবে এখানে কিন্তু সূত্র আমরা আগের এই সূত্র অ্যাপ্লাই করছি যে পীড়ন সমান সমান
পি বাই এ, সেই ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু আমরা ডাইরেক্ট পি বাই এ প্রয়োগ করলে হবে না, অর্থাৎ আমার কংক্রিটের ক্ষেত্রে হচ্ছে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে এবং স্টিলের ক্ষেত্রে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, সেই সূত্র অ্যাপ্লাই করে আমাদের কিন্তু বের করতে হবে পীড়ন এবং আর কিন্তু পি, তাই তো। তো এবার চাইছে কেন ফার্স্টেই বলছি যে প্রথমে কিন্তু তোমরা ম্যাথের ক্ষেত্রে দেখবা যে কি চাই অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যটা কি। এখানে কিন্তু চাইছে যে স্টিল রডে উৎপন্ন পীড়নের পরিমাণ, একটা হচ্ছে পি চাইছে স্টিল রডের ক্ষেত্রে এসএস চাইছে, আর একটা কি চাইছে আলোকিত পি পরিমাণ এবং আলোকিত পি এর মান, অর্থাৎ ওই যৌগিক তরঙ্গের কি পরিমাণে লোড করতেছে সেটা চাইছে। তো এসএস যদি যায় আমরা এসএস এর ক্ষেত্রে আমাদের কি আসবে পি বাই এ, তাই এটা তো আমি এভাবে করে লিখতে পারি স্টিল রডের ক্ষেত্রে। তো আমাদের এখানে এই চাইছে হচ্ছে একটা হচ্ছে পি ওয়াট, আর একটা হচ্ছে পীড়ন এসএস ওয়াট, তাই তো। এই দুইটা চাওয়া হয়েছে। এখন আমরা যদি ম্যাথে চাইছি, যদি এই দুইটা জিনিস চাই তাহলে আমাদের কাছে আছে কি কি জিনিস আছে, আমি এটা একটু শর্ট করে এই পাশে লিখে রাখি। যদি আমরা পীড়ন করতে যাই, পীড়নের ক্ষেত্রে আমাদের আসবে কি s সমান কি p বাই a, তাই যদি এটা থাকে তাহলে আমাদের আবার p এর মান চাইছে, p এর মান চাইছে, এখানে চাইছে p এর মান, আবার এদিকে যে এর মান কিন্তু ক্ষেত্রফল কিন্তু দেয়া আছে ক্ষেত্রফল দেয়া আছে। তাহলে আমি যদি একটা জিনিস বের করতে চাই সেই ক্ষেত্রে যদি আমার দুইটা জিনিস অজানা থাকে, এটা তো আমরা জানি যে সেই ক্ষেত্রে কিন্তু দুটো জিনিস অজানা থাকলে আমরা কিন্তু বের করতে পারবো না। তাহলে আমাদের আগে কি করতে হবে, এটা যেহেতু এইটাও চাইছে তাহলে আমরা এটা দেখি এর ক্ষেত্রে এ বের করা যায় কিনা। এখানে দেয়া আছে কলামের ব্যাস হচ্ছে 32 সেন্টিমিটার, ডিসি সমান হচ্ছে 32 সেন্টিমিটার, এবং কলামের ভিতর 16 মিলিমিটার ব্যাসে কি আছে স্টিল রড আছে, অর্থাৎ মনে করি আমরা এরকম একটা কলাম আছে, এবং এর ভিতরে 6টি 16 মিলিমিটার ব্যাসের স্টিল রড আছে, 6টি, এই একটা দুই একটা এই 6টা 16 এদের কি ডায়া কত 16 হচ্ছে এদের প্রতিটা ডায়া এবং আছে কয়টা 16। তাহলে আমরা এখানে লিখতে পারি যদি স্টিল রড, তাহলে আমরা এখানে লিখতে পারি যে বিএস সমান কত 16 মিলিমিটার, এটাকে আমরা সেন্টিমিটার বানাই 1.6 সেন্টিমিটার, এবং যেহেতু 6টি আছে তার মানে m সমান 6, যেহেতু 6 আছে তো আমরা সংখ্যাটা ধরে নিলাম। এবার আমরা ক্ষেত্রফলে যেতে পারি যে আমাদের ক্ষেত্রফল কত কি আসবে। তাহলে আমরা যাই স্টিল রডের ক্ষেত্রফলটা ধরি, s সমান তাহলে কি আসবে পাই d স্কয়ার বাই 4 ইনটু n। যেহেতু স্টিল রডে n সংখ্যা আছে, এতটা সংখ্যা আছে, তাহলে আমরা সংখ্যাটাও করে নিব। তাহলে আমাদের পাই d এর মান কত ছিল 1.64 ইনটু n ছিল 6, আমাদের এখানে কত আসছে
পুরাটার যদি ক্ষেত্রফল আমরা বের করি, যে পুরা কলামের ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ভিতরে এই রডগুলো দেয়া আছে হচ্ছে স্টিলের, এবং এই বাইরেটা কি দেয়া আছে, বাইরেটা দেয়া আছে কংক্রিটের। আগে যে একটা ম্যাথ করেছিলাম সেখানে কিন্তু এইভাবে করে একটাই ছিল যে আমার যদি এইগুলো থাকে এর ভিতরে যে ক্ষেত্রফলটা থাকবে, তাহলে আমরা এই টোটাল এই ক্ষেত্রফলটা বের করতে হলে আমাদেরকে কি করতে হবে, আমাদের যে এই ক্ষেত্রফলটা আছে এই ক্ষেত্রফলটা আগে বের করতে হবে, বের করার পরে আমাদের এই টোটাল এই ক্ষেত্রফলটা থেকে এই ভিতরে যে ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলটা মাইনাস করতে হবে। মাইনাস করলে আমরা কি পেয়ে যাব, সেম ভাবে এই যে আমার যে ক্ষেত্রফল সেটা পেয়ে যাবে। সেম ভাবে এই যে আরসিসি কলামের যে 6টা রড আছে সেই রডের ক্ষেত্রফলটা আমরা যে পেয়ে গেছি 12.06 সেন্টিমিটার। তাহলে এই 6টা রডের যে ক্ষেত্রফল যেটা আমরা পেয়ে গেছি, তাহলে কলামের ক্ষেত্রফল বের করতে হলে এখন আমাদের কি করতে হবে, এই টোটাল ক্ষেত্রফল থেকে এই যে রডের ক্ষেত্রফল সেটা আমাকে বিয়োগ করলে আমি কি পেয়ে যাব, মোট যে কলামের ক্ষেত্রফল সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে সেটাই যাচ্ছি আমরা টোটাল ক্ষেত্রফল আমরা লিখতে পারি কি তাহলে AC সমান সমান কি হবে, পাই স্কয়ার বাই 4। এই যে একটা কলামের ব্যাস কত দেয়া আছে 32, সেই ব্যাসটার জন্য আমি এটা মাইনাস আমাদের কি এই যে স্টিলের যে ক্ষেত্রফলটা সেটা আমি এটাকে মাইনাস করব। তাহলে পাই d এর মান কত 32 মাইনাস এস এর মান কত ছিল আমাদের 0.6। এখন এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসবে, এইটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসছে এটা। তাহলে আমাদের এসি মান আমরা পেয়ে গেলাম। তাহলে এসি মান এখানে কত আছে, এসি মানটা সাইডে আমি লিখে নেব, এটা এসি মান আমাদের আসছে হচ্ছে এইটা। তাহলে এখন আমরা যাই যে আমাদের কি চাইছিল এই যে পি, আমরা যেহেতু মান পেয়ে গেছি এখানে এস সমান কি জানতাম, পি বাই কি পি বাই এ, তাই তো। তাহলে আমাদের এই পি রোড চাইছে, যদি পি রোড চাইছে তাহলে আমরা যৌগিক দণ্ডের ক্ষেত্রে কোন সূত্র অ্যাপ্লাই করব, এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা সূত্রে চলে যাই, এখানে একটা জিনিস, এখানে স্টিলের ক্ষেত্রে আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি এস সমান সমান আসবে 2 * 10⁶ এবং স্টিল ক্ষেত্রে মডুলাস অফ ইলাস্টিসিটি 1.4 * 10⁶। এটা যদি কখনো দেয়া না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই দুটো জিনিস, এই দুটো মান তোমাদেরকে মনে রাখতে হবে। যখন কখনো দেয়া না থাকবে তখন কিন্তু এই দুটো মান মনে রাখতে হবে। আমি এখানে কি লিখি,
এই মানগুলো যদি করতে এই মানগুলো সমান x সমান 10 to the power 6 এখন ম্যাথটা দেখো তো এখান থেকে কি p মান বা w মানটা আমরা বের করতে পারবো কি পারবো না যদি p মান দেয়া আছে কিনা বা w মান বের করতে পারবো কিনা এখন দেখি বের করতে পারা যায় কিনা যেমন ধরো এই যে SC এটা হচ্ছে তাহলে SC টা কোথায় ম্যাথটা একটু আলাদা করে যে একটি বৃত্তাকার RCC কলমের ব্যাস আছে তিনটা কলমের ভিতরে একটি ব্যাসের স্টিল আছে আমাদের কিন্তু এই পর্যন্ত যে মানগুলো করা যাচ্ছিল এই দুটোর কাজ কিন্তু আমরা করে ফেলছি এখন আরেকটি যে লাইন যাব সেই লাইনের ক্ষেত্রে কলামটির উপর কি লোড প্রয়োগ করলে কমপ্লিটে কত কিলো উৎপন্ন হয় এই 63 কেজি বা সেন্টিমিটার কিলো উৎপন্ন হয় সেটা কোথায় কমপ্লিটে যদি হয় তাহলে আমরা কি জানি এখানে দেয়া আছে কি SC সমান সমান কি 63 কেজি পার সেন্টিমিটার তাই তো যদি এটা হয় তাহলে এখন দেখো তো এখান থেকে মানটা বের করা যায় কিনা এই মানটা বের করতে পারতেছি আমরা এখন যদি মান এটা বের করতে যাই তাহলে আমি ওদের সুবিধার জন্য একটু কনভার্ট করে লিখি s যদি এটা হয় তাহলে আমরা এখানে লিখতে পারি ডাইরেক্ট সমান লিখে তাই তো এখন আমরা যদি মানগুলো বসাই দিলে সি মান এসি মান প্লাস এস এর মান আমরা কত পাইছিলাম 12.06 এস এর মান 20.6 এস এর মান আমরা লিখলাম by PC মান কত 1.4 into 6 এটা যদি করি তাহলে আমাদের এটাকে এখন ক্যালকুলেশন করলে কত আসছে এখানে আরেকটু করে দিই এখানে কিন্তু ডাব্লু করছি যদি তুমি এখানে লিখে এই ডাব্লুটা এখানে যেটা এখানে উল্লেখ করে দিয়েছে p এর মান নির্ণয় করো সেজন্য কিন্তু আমরা কি করছি এখানে যখন ইকুয়েশন বাতানো হয়েছে তখন কিন্তু ডাব্লু বাতানো হয়েছে কিন্তু অবশ্যই তোমরা এখানে ইকুয়েশন যখন করবে তখন ডাব্লু করবে না কারণ যেহেতু p টা উল্লেখ করে দিয়েছে যদি শুধু লোড হতো যে লোড কত সেটা আলোকিত লোড কত সেই ক্ষেত্রে আমরা আলোকিত p এর মান যেহেতু বলছে সেই ক্ষেত্রে আমরা এখানে কিন্তু দেব p আমরা প্রতিটা জায়গায় কিন্তু এই ডাব্লু ক্ষেত্রে আমরা এখানে কিন্তু অবশ্যই p দেব তাহলে যদি p হয় তাহলে আমাদের এবার ইকুয়েশন করলে আমাদের ক্যালকুলেশন করলে আসছে কত 10.24 যেহেতু p লোড তার মানে অবশ্যই এটা কিন্তু এদিকেই আসবে তাহলে এটা এখানে আমরা তাহলে p এর মান পেয়ে গেছি p এর মান তাহলে আমাদের কত আসছে into 10 to the power 10 এটা গেছে p এর মান এখন বলছে কি স্টিল রডে উৎপন্ন পীড়ন স্টিল রডে আমরা কিন্তু এখানে যে পীড়নটা দেয়া ছিল এটা ছিল কমপ্লিটেড পীড়ন
কংক্রিটের যে পীড়নটা সেটা দেওয়া ছিল, কিন্তু আমাদেরকে আরেকটা বের করতে হবে, সেটা হচ্ছে স্টিল রডে উৎপন্ন পীড়ন অর্থাৎ এসএস এর মান বের করতে হবে। যদি এসএস এর মান আমরা বের করে দেখো সেম জিনিস, কিন্তু আমি কিন্তু বলছি যে ইকুয়েশনে তেমন বেশি পরিবর্তন হবে না, একটুখানি আসবে, সেটা যেখানে আমরা যেহেতু স্টিল রডে চাইছে তাহলে আমরা এসএস দিব, এবং এখানে স্টিল রডের জন্য ইএস, বাকি সবগুলাই সেম থাকবে, সবকিছু সেম থাকবে, একই জিনিস। আমরা কংক্রিটের জায়গায় আমরা কি করব, শুধু স্টিলটা করে ফেলব, কংক্রিটের জায়গায় আমরা জাস্ট স্টিলটা করব না। এবার আমরা মানগুলো বসাবো। আমরা এটাই রেখে দিই এখানটায়, যদি এটা এইটুকু আর রাখতেছেই না, যেহেতু পিটা আমরা ওয়েবসাইটে নিয়ে আসছিলাম, আমাদের পি এর মানের দরকার ছিল, প্রয়োজন ছিল, সেই যার কারণে পিটাকে আমরা বাম পাশে রাখছিলাম। যে কোনো মান, যেটা মান যখন প্রয়োজন হয় সেটাকে বাম পাশে রেখে করলে সুবিধা হয়, সেই জন্য এটা করা হয়েছে। আর এটা যেহেতু বাম পাশে আছে তাহলে লাগতেছে না, তাহলে আমরা পি এর মান কত পাইছিলাম, পি এর মান ছিল আমাদের এটা 51.42 ইনটু 10 টু দি পাওয়ার 3 ইনটু এস এর মান 2 ইনটু 10 টু দি পাওয়ার 6, ইসি মান 1.4 ইনটু 10 টু দি পাওয়ার 6 ইনটু এসি মান হচ্ছে এস এর মান 12.06, এস এর মান হচ্ছে এখন এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত আসতেছে, কেজি। দেখো লোডের ক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু প্রযুক্ত লোড, সেই ক্ষেত্রে আমরা কেজি করছি, এবং যেহেতু এখানে পীড়ন আসছে সেই ক্ষেত্রে কিন্তু কেজি পার সেন্টিমিটার আসছে। তাহলে আমাদের স্টিল রডের যে পীড়ন, স্টিল রডের পীড়নের মানটা হয়ে গেছে কত আসছে, এটা হচ্ছে এই ছিল যে আমাদের যা যা চাইছে, তাহলে আমরা এই যে পি এর মানটা পেয়ে গেছি, পি এবং পীড়নের মান, স্টিলের পীড়নের মান পেয়ে গেছি। অঙ্কটা কিন্তু অনেক বেশি জটিল না, অনেক বেশি কঠিন না, তবে এই ম্যাথটা আসার সম্ভাবনা আছে এই জাতীয় ম্যাথ, তো সেই ক্ষেত্রে তোমরা এই জাতীয় ম্যাথটা একটু করে নিবা। আর যদি প্রমাণটা আসে যৌগিক লোডের পীড়নের ব্যাখ্যা, প্রমাণটাও দেখছো খুবই সোজা একটা প্রমাণ, সিম্পল একেবারে, তো অনেক বেশি জটিল না। তো এই জাতীয় ম্যাথ আসলে এবং এই আসলে এরকম করে করবা, আশা করি বুঝতে তোমাদের খুব বেশি কষ্ট হয়নি, বা বুঝতে পারছো তোমরা সবাই কিভাবে কোনভাবে করা হয় সেটা। এখন আমি চাচ্ছিলাম যে আজকে আরেকটা একটু ম্যাথ দেখাই দিব, মানে এই চ্যাপ্টারটা আমি ক্লোজ করতে চাচ্ছি, এরপরে আর এই চ্যাপ্টারে আমি থাকবো না। তো এই চ্যাপ্টার এইখান থেকে আজকে এইটা মুছে ফেলতেছি, এখন আরেকটা ম্যাথ আমি একটু দেখাই দিচ্ছি। দেখো নর্মের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, 10 বর্গ সেন্টিমিটার, অক্ষ বরাবর প্রয়োগকৃত
বলের জন্য দণ্ডটি তিনটি অংশে বল প্রয়োগের দিক প্রদর্শন করব। দৈর্ঘ্যের পরিবর্তন নির্ণয় করো। এখানে এই সমান দেওয়া আছে, এই সমান 2 into 10 to the power 6 এর মানটা দেওয়া আছে। নিচে একটা চিত্র দেখি। এই ছিল, এটা হচ্ছে ম্যাথ। বলছে কি নিচের চিত্রে প্রদর্শিত দণ্ডের ক্ষেত্রফল 10 বর্গ সেন্টিমিটার। অপবক্র প্রকৃত বলের জন্য দণ্ডটির তিনটি অংশ বল প্রয়োগের দিক নির্দেশনা পূর্বক দৈর্ঘ্যের পরিবর্তন নির্ণয় করা। অর্থাৎ এই যে অপবর্গের যে বল প্রয়োগ করা হয়েছে তিনটি অংশে দেখানো হয়েছে, তিনটি অংশেরই দৈর্ঘ্যের পরিবর্তনটা আমাদেরকে নির্ণয় করতে হবে। অর্থাৎ কি ধরনের দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে বা কি হয়েছে, তিনটা অংশেরই সেই দৈর্ঘ্য পরিবর্তন নির্ণয় করতে হবে। দৈর্ঘ্য পরিবর্তন বলতে আমরা কি বুঝতেছি, কোনো জিনিসের দৈর্ঘ্য পরিবর্তন কখন আসে, যখনই তার ভিতরে তার সেই ক্ষেত্রে কিন্তু সেই বস্তুটা বা যে দণ্ডটা যেটাই বলুন না কেন তার কি হয়, বিকৃতি যখন হয় তখনই কিন্তু তার দৈর্ঘ্য পরিবর্তন আসে। অর্থাৎ এখানে কিন্তু চাইছি কি x x বা ডেল এল বা যে আমরা যদি বিকৃতিটাকে x যেভাবে সূচিত করা হয়েছে তার x দিয়ে সূচিত করতে পারি, কি দিয়ে সূচিত করলাম ডেল এল, যে দৈর্ঘ্যের পরিবর্তন যদি x দিয়ে সূচিত করে তখন আমাদের বের করতে হবে dx। এখন এই তিনটা অংশকে বসে কি তিনটি অংশের বল প্রয়োগের দিক নির্দেশনা করব। তিনটা অংশের কিন্তু আলাদা আলাদা বল প্রয়োগের দিক নির্দেশনা বোঝাতে হবে। অর্থাৎ এখানে যে এই অংশটা আমরা দেখতেছি, এই অংশটাকে যদি আমরা অ ধরি, এটাকে যদি সূত্র ধরি, ওইটাকে যদি টি ধরি, তাহলে এই যে অংশটা, এই অংশটায় এটাকে দেখে বোঝা যাচ্ছে যে কোন দিকে কোন বলটা প্রয়োগ করা হচ্ছে। অর্থাৎ এদিকে কি টেনসাইল বল প্রয়োগ করা হচ্ছে না কম্প্রেসিভ বল প্রয়োগ করা হচ্ছে, টানা না চাপা, কোন ধরনের বল এই অংশটা প্রয়োগ করা হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারতেছি না। অর্থাৎ দৈর্ঘ্যের যে কোন দিকে পরিবর্তন হচ্ছে কি যাচ্ছে বোঝা যাচ্ছে না। এই অংশটাও তাই, এই অংশটা। এখন আমাদের কি করতে হবে, আলাদাভাবে এই তিনটা অংশে কোনটা কোন অংশে যে বল প্রয়োগ করা হচ্ছে অর্থাৎ দৈর্ঘ্যে কি পরিবর্তন হচ্ছে সেটা দেখতে হবে। তো আমরা যদি এটাকে 1 2 3 ধরে করি, তাহলে 3 ধরে করার পর আমাদের ফার্স্টে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা এটাকে এই অংশটাকে এটাকে আমরা মাইনাস দ্বারা সূচিত করব এবং এটাকে আমরা প্লাস দ্বারা ইন্ডিকেট করব। সেম ভাবে যদি আমরা এভাবে করে দেখি তখন এটাকে ধরবো আমরা, এটাকে করব প্লাস, এটাকে করব হচ্ছে মাইনাস। তো এখন দেখি কি আছে, টি টি কোন দিকে আছে, এদিকে আছে, তার মানে হচ্ছে মাইনাস, এটা আছে 6 প্লাস 6,
এটা কোন দিকে আছে এদিকে মাইনাস এটা আছে এইদিকে তার মানে হচ্ছে -1 সমান সমান কত আসছে দেখো তোমরা কিন্তু দেখো এই জিনিসটা কিন্তু সমান সমান কি চলে আসছে 0 চলে আসছে অর্থাৎ সমান সমান কিন্তু 0 আসছে এখন আমরা করি কি ফার্স্ট অংশটা যে ফার্স্ট অংশ আছে সেই ফার্স্ট অংশটা করি তাহলে ফার্স্ট অংশটা আমাদের কি আসছে আমরা ফার্স্টে এখন একটা বক্সটা আঁকাই এখন এদিকে আছে না আমি বলি অ্যানসারটা এটা দেয়া আছে এবার এইদিকে কি আছে আমি যখন অ্যানসার করব তখন কিন্তু এইদিকে আমার যতটুকু থাকে এইদিকে যতটুকু বেশি শেষ পর্যন্ত কিন্তু আমি করে নিব অর্থাৎ এই পর্যন্ত আমাদের বলটা কোনটা কিভাবে প্রয়োগ করছে আমরা কিন্তু প্রত্যেকটাই করব তাহলে এইদিকে আছে আমাদের 6 এই লোকটা গেছে এদিকে 6 এই লোকটা এদিকে আসছে 2 এই লোকটা এদিকে আসছে 1 তাই তো আর এখানে এই লোকটা ছিল 3 টন তাহলে এখন আমরা কি করতে লিখতে পারি এদিকে এই লোকটা কি আছে এই লোকটা কিন্তু 3 টনই আছে তাই না এদিকে এই লোকটা কিন্তু আমাদের 3 টনই আছে তাহলে এখন আমরা কি করব আমরা এই যে 6 যাই তাহলে আমরা এখানে এটা করি যে দেখো 6 এটা কি ছিল ওইদিকে ছিল এইদিকে তার মানে এটা প্লাস 6টা হচ্ছে প্লাস জাস্ট প্লাসটা দেখা দিলাম আর এটা হচ্ছে মাইনাস 2 এটা হচ্ছে -1 তাহলে আসছে কি এটা কি আসছে প্লাস তার মানে +3 তাই না এটা যেহেতু প্লাস আছে এটা আসছে 3 তাহলে যেহেতু এটা +3 তার মানে কি প্লাসের ইন্ডিকেটরটা আমাদের কোন দিকে ছিল এইদিকে ছিল তার মানে এই বলটা আমাদের কোন দিকে যাচ্ছে এইদিকে 3 টন তাই তো দেখো এখানে কিন্তু 2 এর 1 কত -3 +6 তাহলে -3 থেকে +6 বিয়োগ করলে +3 তাহলে প্লাস যেহেতু পজিটিভ আছে আমাদের পজিটিভ দিকটা ছিল কোন দিকে ওই দিকে ইন্ডিকেট করা ছিল তাহলে এটা কি আসবে এটা আসলে এটা এগুলো হচ্ছে আমাদের 1 নম্বর এবার আমরা যাই 2 নম্বর অংশে 2 নম্বর অংশে যদি যাই আমাদের কি আছে 2 নম্বরটায় 2 নম্বরের ক্ষেত্রে যাই 2 নম্বরের ক্ষেত্রে গেলে আমাদের এইদিকে কি আছে আমরা তখন 2 এর ক্ষেত্রে কিন্তু এইদিকেটা কি করব তাহলে আমাদের এইদিকে আছে 3 এই দুই নম্বর অংশ কিন্তু ধরতেছি তার মানে আমাদের এখানে 2টাও চলে আসবে তাহলে 2 এ আছে আমাদের 3 6 যাচ্ছে এইদিকে 3 টন 6 টন আর এটা যাচ্ছে এদিকে তার মানে 2 টন আর এইদিকে কোনটা এদিকে আমাদের একটা তাই তো এটা গেল এই পাশে তাহলে এখন যদি এটা আমরা এইভাবে করি তাহলে আমাদের এটা কি আসছে 3 6 আমরা এই করে আমরা একটু এখানে করে নিই তিনটা ছিল পজিটিভ মাইনাস এটা ছিল নেগেটিভ মাইনাস এটা ছিল পজিটিভ প্লাস এটা মাইনাস মানে কত আসছে এদিকে এটা একটু মিস হয়ে গেছে এই অংশটা আমরা একটু করব না কারণ যেহেতু আমরা শুধুমাত্র এই অংশটা করতেছি আমরা এখন আমি এই সাইডটা আসি নাই তার মানে আমরা এই সাইডটা এখন রাখতেছি না তাহলে কি মাইনাস যদি করি তাহলে আমাদের আসলে এটা কোন দিকে যায় এইটা কি দিকটা কি পজিটিভ তাহলে যদি পজিটিভ হয় আমাদের এই পাশে ছিল এই পাশেরটা আমরা আসতেছি কি পজিটিভ তাই তো পজিটিভলি নেগেটিভ কোন দিকে হবে এই দিকে যাবে হচ্ছে পজিটিভ এদিকে যদি পজিটিভ যায় তাহলে এখানে ছিল আমাদের এই যে এবার আমরা এই অংশটার একটু এবং অন নেব তাহলে আমরা এই অংশটা অন
এদিকে দিক যাচ্ছে 2, আবার একই ভাবে এই পাশে যাচ্ছে 1, তাই তো? তাহলে আমরা এখানে আসছে কত পজিটিভ 2 আর দুইটাই মাইনাস আসছে -2। তাহলে এখানে আসছে এই দিকটা আসছে পজিটিভ, মানে পজিটিভ যদি ওই দিকে যায় তাহলে আমাদের ইমিডিয়েট এদিকে, তাহলে ঠিক হবে, তাই তো? আর এদিকে এটা দুইটাই হচ্ছে মাইনাস, মানে নেগেটিভ, এই যে মাইনাস চিহ্ন তার মানে হচ্ছে মাইনাস, তাহলে আমাদের এটা আসবে এই দিকে, মাইনাসের কোনটা এই দিকে, এদিকে এটা কি 2 আর 3, তাহলে কি আসছে 3, এই দুটো চলে গেল, তাই তো? এখন যদি এইটা যায় তাহলে আমাদের বাকি অংশ আছে কোনটা? বাকি আছে হচ্ছে এই একটা অংশ, তাহলে এই একটা অংশকে এই অংশটা আমরা পুরো করি, এই লাস্ট অংশটা আমাদের কি আসবে? লাস্ট অংশটা আমাদের আসছে 3, এদিকে 6, এবং এটা তাহলে এখন যদি আমরা এটা করি তাহলে 3 2 3, এই দেখো এখান থেকে বোঝা যাচ্ছে এটা আছে 6 এ আছে কি আছে ও হচ্ছে পজিটিভ আছে, মানে পজিটিভ 2 আর 3। তারপর দেখো আমি তোমাদেরকে এটা যদি এইদিকে আছে তাহলে এদিকে আছে তার মানে হচ্ছে -3 প্লাস 6, এটা ওইদিকে -2 সমান সমান কত আসতেছে? এখানে আসতেছে কত? +1 আসতেছে, কিন্তু অর্থাৎ এই যে 6 কে আমরা মাইনাস +1, তাই তো? +1টা যেহেতু আসতেছে আমাদের দিক কোন দিকে? ওইদিকে পজিটিভ, তাহলে আমাদের দিক নির্দেশনা যাবে হচ্ছে পজিটিভ এই দিকে, তাহলে এদিকে যদি পজিটিভ থাকে তাহলে আমাদের এখানে আসছে +1 এবং এই পাশেটা আমাদের কি আছে? এইদিকে। তাহলে এই ছিল, এইটা হচ্ছে এখন একটা ফার্স্টে বলছি এই অংশটা আমরা কি এই অংশটা দিয়ে যে দেখলাম যে এটা কোন দিকে কি যাবে এবং কোন দিক অনুসারে সেটা কি হবে, কিন্তু এবার বলছি যে এই যদি লোডের ক্ষেত্রে হয় তাহলে যদি আমরা এই টান দিই তাহলে এটা কি আসবে? প্লাস আসবে, অর্থাৎ টান আলো, আর এটা আসবে কি মাইনাস, অর্থাৎ চাপা, এই যে মাইনাস এই যে মাইনাস, কমপ্লেক্স টেনসের এবং কমপ্লেক্স সি, তো যেহেতু এই দুটোর চাপ এদিকে গেছে তার মানে কি হচ্ছে চাপা, তার মানে এখন আমরা এখান থেকে বের করব বলছি কি প্রদর্শনপূর্বক দৈর্ঘ্যের পরিবর্তন অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তনটা কি হবে? সেই দৈর্ঘ্য পরিবর্তনটা আমরা কি করব? বের করব। তো আমরা এখন যাই দৈর্ঘ্য পরিবর্তনটা আমাদের যেহেতু আসছে তাহলে আমরা এই পাশটাই করি। তো দৈর্ঘ্য পরিবর্তন কি দ্বারা সূচিত করা হয়? x দ্বারা। x দ্বারা যদি সূচিত হয় তাহলে আমাদের ফার্স্টেরটা কি ছিল? পজিটিভ, তাই তো? তাহলে আমরা কি লিখলাম? x অন, এটাকে অন লিখলাম, এটাকে 2 লিখি, আর এটাকে 3 লিখি। যদি আমি এমন করি x অন, x2 এবং x3, এটা ছিল হচ্ছে পজিটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ, তার মানে মাইনাস x2, এটা হচ্ছে নেগেটিভ মাইনাস x3। তোমরা দেখো এই যে এটা যে টোটাল x এর সমান সমান কি হবে? এটা ছিল আমাদের পজিটিভ, এই যে পজিটিভ এর সামনে পজিটিভ চিহ্ন, এটা ছিল নেগেটিভ 2 নম্বরটা, এই 2 নম্বরটা নেগেটিভ, তো নেগেটিভ চিহ্ন, এবং 3 নম্বরটা কি? 3 নম্বরটাও নেগেটিভ, তো এখানে আসছে সেই নেগেটিভ চিহ্ন। এখন আমরা দৈর্ঘ্য পরিবর্তনের ক্ষেত্রে আমরা সূত্রটা কি জানি? x সমান সমান কি? আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি থেকে যেটা পাইছিলাম, x সমান সমান কি ছিল? pl বাই a e, তাই তো? তো যদি এটা হয়, যেহেতু আমরা এটাকে অন দিয়ে সূত্র করব তাহলে p অন a অন মাইনাস একই ভাবে সূত্র p2 l2 a e মাইনাস x p3 l3 a e। এখন এবার আমরা টোটালটাকে যদি নেই, টোটালটাকে যদি করি a e যদি করি তাহলে p এর মানগুলো, p এবং a এর মানগুলো যদি আমরা বসাই দিই তাহলে আমাদের চলে আসবে। তাহলে p এর মান কত ছিল? 3 টন। এখানে ফার্স্ট একটা কি 3,
তাহলে আমরা এখানে কি কি আনবো, যেহেতু কেজিতে নিয়ে আসবো তাই 3 ইনটু এর এর কত, এখানে এর কত, এর এখানে যে 60 ইনটু 60 মাইনাস ইনটু দুই নম্বরটা কি ছিল, দুই নম্বরটাও কি ছিল 3 দিলাম 3 ইনটু এটাকে একটু কম থেকে কেটে এইসব, তারপরে আসছে দৈর্ঘ্য এল, এল সমান সমান কত ইনটু 100 আবার মাইনাস মাইনাস P3 কত ছিল অন ইনটু এর কত 120। এখন এটা যদি আমি এখানে এই যে মানগুলো তো বসানো হয়ে গেছে, তাহলে আমি এই পাশে একটু মুছে ফেলে, এই পাশটা তো আর লাগতেছে না। এই মান যদি আমরা বসাই দিই, তাহলে একবারে যদি দেই, তাহলে এর মান কত ছিল 10 a ইনটু এর মানও কিন্তু আমাদের দেয়া আছে 2 ইনটু 10 টু দি পাওয়ার 6। তাহলে আমাদের অ্যানসার কত আসবে, মাইনাস 2 সেন্টিমিটার। এটা হচ্ছে অ্যানসার। এই মাইনাসটা কিন্তু দৈর্ঘ্যের পরিবর্তনটা ইন্ডিকেট করে। তো এইটা ছিল হচ্ছে আজকের ক্লাস। আশা করি তোমাদের অনেক বেশি জটিল লাগবে, অনেক বেশি হয় না, খুব ভালোভাবে বুঝতে পারছো, তেমন কোনো অসুবিধা হয় নাই। যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই বলবা। আজকের মতো এখানেই শেষ করতেছি। তোমরা ভালো থাকো।